নমস্কার। ঘটনাটা শুরু হয়েছিল রানাঘাটের কাছে মাঝের গ্রাম বলে একটা জায়গায়। হ্যাঁ। তো প্রকাশবাবু তখন সবে চাকরিতে ঢুকেছেন। ব্যাংকের কিছু লোন সংক্রান্ত তদন্ত ছিল। মানে ফিল্ড ভিজিট যাকে বলে আর কি। হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অজয়বাবু যাচ্ছিলেন মাঝের গ্রামে। বেশ অজপাড়াগা জায়গাটা। তো ম্যানেজার বললেন নতুন জয়েন করেছে, ওকেও সাথে নিয়ে যান। আচ্ছা, তো গেলেন দুজনে? শিয়ালদহ থেকে রানাঘাট, তারপর আবার ট্রেন বদলে মাঝের গ্রাম, বেশ ভেতরের দিকে। তবে জায়গাটা সুন্দর, বেশ মনোরম। ওরা গিয়েছিলেন একজনের খোঁজে, বৈকুণ্ঠ মুখুজ্জা। হ্যাঁ, গ্রামের বিখ্যাত কালী মন্দিরের কাছেই থাকতেন উনি। তো স্টেশন থেকে নেমে মিনিট 10-15 হেঁটে ওরা পৌঁছলেন কালীবাড়ির দিকে। ধান ক্ষেত, সর্ষে ক্ষেত, বেশ শান্ত স্নিগ্ধ পরিবেশ। কিন্তু গিয়ে দেখেন বৈকুণ্ঠবাবু বাড়ি নেই। নেই। ওন স্ত্রী রমা দেবী জানালেন যে স্বামী দুদিন ধরে নিরুদ্দেশ। প্রায়ই নাকি এমন হয়, আবার চলেও আসেন। এই শুনে তো ওরা বেশ মুশকিলে পড়লেন। কলকাতা থেকে এসেছেন জরুরি কাগজ দেখতে। তা তো বটে, ফিরবেনই বা কি করে? কাজ তো হয়নি। তখন রমাদেবী ভরসা দিলেন, বললেন চিন্তা নেই, উনি ওর গুরু ভাই বটকেষ্ট আচার্যের বাড়িতে থাকার ব্যবস্থা করে দিচ্ছেন। বটকেষ্টবাবু পাশেই থাকতেন? হ্যাঁ, কালীবাড়ির সেবাই তো তিনি, একা মানুষ, অসুবিধে হবে না। আচ্ছা, এদিকে তো ম্যানেজারকে জানাতে হবে ব্যাপারটা। ঠিক। রমাদেবী বললেন স্টেশন মাস্টারের কাছে যেতে, উনি ওর স্বামীর পরিচিত, ফোন করার ব্যবস্থা হয়ে যাবে। স্টেশন মাস্টার ভদ্রলোক বেশ সাহায্য করেছিলেন মনে হচ্ছে। খুব। চা খাওয়ালেন, ম্যানেজারের সাথেও কথা বলিয়ে দিলেন। কিন্তু ম্যানেজার তো নাছোড়বান্দা। কি বললেন? বললেন না না, বৈকুণ্ঠবাবুর সাথে দেখা করতেই হবে, উনি ম্যানেজারের চেনা লোক, কাগজপত্র না দেখে লোন পাস হবে না, ছুটি যা লাগে লাগবে, কিন্তু কাজ সেরে ফিরতে হবে। অগত্যা। থেকে যেতে হলো না। হ্যাঁ। মাঝের গ্রামেই থাকতে হলো প্রকাশবাবু আর অজয়বাবুকে। এরপর গেলেন বটকেষ্ট আচার্যের বাড়ি। বটাদা। হ্যাঁ, ওরা বটাদা বলেই ডাকতে শুরু করলেন। খুব অমায়িক মানুষ, ভীষণ যত্ন আত্তি করলেন। বটাদার একজন ভৃত্য ছিল বলছিলেন, গজা। হ্যাঁ, গজা, সেই সব দেখাশোনা করে। তো দুপুরে খাওয়া দাওয়া হলো, বিশ্রাম, তারপর বিকেলে বটাদা ওদের নিয়ে বেরোলেন। গ্রামের মোড়ের চায়ের দোকানে। তখনও বৃষ্টি পড়ছে, অল্প অল্প। গ্রামের চায়ের দোকানের ওই আড্ডাটার একটা আলাদা আমেজ থাকে, তাই না? একদম। মাচায় বসে লোকজন গল্প করছে। বটাদা গিয়েই স্পেশাল দুধের চায়ের অর্ডার দিলেন। মদনা ছিল দোকানদার। হ্যাঁ, অতিথিদের জন্য মোড়া এগিয়ে দিল। বটাদা মাচাতেই বসলেন, আর বসেই একজনকে খুঁজলেন। সতী খুড়োকে? হ্যাঁ, দোকানি বলল এসে পড়বেন, এই বৃষ্টিতে উনি আসবেন না, তা কি হয়? আর ঠিক তখনই এলেন তিনি। খক কাশি, ছেঁড়া ছাতা মাথায়, ভিজে চুপচুপে অবস্থা। ইনিই সতী খুড়ো, গোল কাচের ঘোলাটে চশমা। অতিথিদের দেখে একটু হাসলেন। বটাদা ওনার জন্য চা আর চপ মুড়ির অর্ডার দিলেন। বেশ লাগছিল নিশ্চয়ই, ওই ঠাঙ্গায় গরম চা, মুচমুচে চপ। তা তো বটেই, আর এখান থেকেই কিন্তু গল্পের মোড় ঘুরল। হ্যাঁ, সতী খুড়ো চা খেতে খেতেই গ্রামের ওই পুরনো বটগাছ আর পাশের পুকুরটার গল্প শুরু করলেন। পুরনো গল্প মানে? মানে গাছটা নিয়ে গ্রামে আগে থেকেই কথা ছিল, কিন্তু উনি বললেন গত 6 মাস ধরে নাকি প্রতি অমাবস্যার রাতে ওই পুকুরের কাছ থেকে এক মেয়ের গোঙানি শব্দ শোনা যায়। গোঙানির শব্দ? হ্যাঁ, যন্ত্রণা কাতর গোঙানি। আর কেউ যদি কাছে যায় তাকে নাকি বিকট হেসে ভয় দেখায়, ক্ষতিও করতে চায়। উনি এও বললেন যে অনেক আগে ওই গাছে নাকি এক মেয়ে গলায় দড়ি দিয়েছিল। হ্যাঁ, সেই কথাও বললেন। দোকানে যারা ছিল তারা কি বলল? একজন ছিল লালু নামে এক যুবক। সে একটু অবিশ্বাস করে বলল, খুড়ো তুমি নিজে দেখেছো নাকি? শোনা কথায় কি আর বিশ্বাস আছে? সতী খুড়ো কিন্তু ছাড়লেন না। না, জোর দিয়ে বললেন, শুধু শোনা কথা কেন হবে, ঠাকুরদার কাছেও শুনেছেন। ওই গাছ ভালো না, ভূতের আড্ডা। তবে এই মেয়েটার কান্নাটা নতুন, ইদানিংকার। শুধু অমাবস্যার রাতেই? হ্যাঁ, শুধু অমাবস্যার রাতেই কাঁদে। মনে হয় যেন খুব কষ্ট হচ্ছে, কিন্তু কথা বেরোচ্ছে না, শুধু গোঁগাচ্ছে। গাছ থেকে নেমে পুকুর ঘাটে গিয়ে কাকে যেন খোঁজে। সামনে পড়লে দাঁত মুখ খিচিয়ে তাড়া করে। এরপর লালু আর কিছু বলেনি নিশ্চয়ই? না, চুপ করে গেল। এই গল্প শুনে প্রকাশবাবু আর অজয়বাবুর মনে তো কৌতূহল হওয়ারই কথা। প্রবল কৌতূহল, আর একটু সংশয়ও। অজয়বাবু বললেন, ব্যাপারটা যাচাই করা দরকার। সত্যি নাকি মনের ভুল, হয়তো অন্য কোনো আওয়াজ, বা হয়তো বাঁশপাতার শব্দ। হ্যাঁ, আর অদ্ভুত ব্যাপার হলো
পরের দিনই ছিল অমাবস্যা। তাই নাকি? হ্যাঁ, ওরা তখনই ঠিক করে ফেললেন রাতে যাবেন বটতলায়, দেখবেন ব্যাপারটা কি। বয়স কম, রক্ত গরম, একটা অ্যাডভেঞ্চারের নেশা চেপেছিল। বুঝতেই পারছি। তো সেদিন রাতে বৃষ্টি থেমেছিল? হ্যাঁ, ওরা বটদার সাথে বাড়ি ফিরলেন, তাড়াতাড়ি খেয়ে শুয়েও পড়লেন। কিন্তু মাঝরাতে ঘুম ভেঙে গেল প্রকাশবাবুর। কেন? অজয়বাবু ডাকছিলেন ফিসফিস করে, বলছিলেন এইমাত্র জানলার কাছে একটা বিভৎস মুখ দেখেছেন। তিনি কে বলতেই নাকি ছুটে পালিয়েছে। সর্বনাশ! দুজনেই জানলার কাছে গেলেন, দেখলেন দূরে আবছা অন্ধকারে একটা শাড়ি পরা মেয়ে, কম বয়সী, মাঠের মধ্যে দিয়ে ছুটে গিয়ে মিলিয়ে গেল। এটা দেখার পর কি আর ঘরে থাকা যায়? একদম না। দরজা খুলে বাইরে এলেন ওরা। টিপ টিপ করে বৃষ্টি আবার শুরু হয়েছে, থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে। আর সেই আলোয় দেখতে পেলেন মাঠের ওপারে সেই বটগাছটা। হ্যাঁ, আর মনে হলো গাছের নিচে যেন কেউ দাঁড়িয়ে আছে, একটা ধোঁয়াটে ছায়ার মতো। প্রকাশবাবু সেদিকে দৌড় দিলেন। হ্যাঁ, অজয়বাবুও পেছনে, কিন্তু মাঠের মাঝামাঝি যেতেই ঝমঝম করে বৃষ্টি নামল, সাথে বাজ। উফ, অচেনা জায়গা, তার ওপর ঝড় বৃষ্টি। অজয়বাবু তখন বললেন, আর এগুলো ঠিক হবে না, হয়তো চোর ছ্যাঁচোরও থাকতে পারে। অগত্যা ফিরতে হলো। ফিরে দেখেন বটাদা বেরিয়ে পড়েছেন খুঁজতে। হ্যাঁ, লণ্ঠন আর ছাতা হাতে। ওরা বললেন এমনি রাতে একটু ঘুরতে বেরিয়েছিলেন। বটাদান আর কিছু না বলে শুয়ে পড়তে বললেন, কিন্তু সে রাতে আর ঘুম এলো না কারোর। পরদিন সকালে সকালে উঠে ওরা কালী মন্দির দর্শন করলেন, তারপর গেলেন বৈকুণ্ঠবাবুর বাড়ি। রমাদেবী আগের দিন চা জলখাবারের নেমন্ত্রণ করে রেখেছিলেন। বৈকুণ্ঠবাবু ফিরেছিলেন? না, তখনও ফেরেননি। রমাদেবীর বাড়িতে জলখাবার খেয়ে ওরা ঠিক করলেন গ্রামটা একটু ঘুরবেন। প্রকাশবাবুর বেশ ভালো লেগে গেছিল জায়গাটা। উনি রমাদেবীকে বললেনও নাকি যে আরও দুদিন থাকতে চান যদি বটাদা অনুমতি দেন। হ্যাঁ, বটাদা শুনে খুব খুশি, সানন্দে রাজি হয়ে গেলেন। তো দিনটা কাটলো ঘোরাঘুরি, গল্পগুজব করে। কিন্তু মনের মধ্যে তো অন্য প্ল্যান চলছে। আজ অমাবস্যার রাত। ঠিক ঠিক করলেন। বড়দাদাকে কিচ্ছু জানাবেন না, উনি জানতে পারলে ভয় পাবেন, আটকাবেন। ওরা যাবেনই বটতলায়, ঝড় হোক বৃষ্টি হোক। কিন্তু বটাদা জেগে থাকলে তো মুশকিল। সেখানেই তো বুদ্ধিটা করলেন অজয়বাবু। ওর নিজের একটু অনিদ্রার সমস্যা ছিল, মানে ইনসোমনিয়া, তাই সঙ্গে ঘুমের ওষুধ রাখতেন, বেশ কড়া ডোজের। কি করলেন সেটা দিয়ে? ওরা বটাদা রাতের দুধের বাটিতে সবার অলক্ষ্যে সেই ঘুমের বড়ি মিশিয়ে দিলেন। কাজটা ঠিক হচ্ছে না বুঝেও করলেন, ভাবলেন পরে ক্ষমা চেয়ে নেবেন। বটাদা ঘুমিয়ে পড়লেন। আধ ঘন্টার মধ্যেই গভীর ঘুম। তখন ওরা চুপি চুপি বেরোলেন, লাঠি, টর্চ আর একটা তেলের কুপি মানে লম্প নিয়ে। রাত তখন বেশ গভীর নিশ্চয়ই। নিশুতি রাত, চারিদিকে গা ছমছমে আওয়াজ, ঝিঝির ডাক, কুকুরের কান্না, শেয়ালের ডাক, ঝোড়ো হাওয়ায় বাঁশপাতার সরসর শব্দ। মনে হচ্ছিল যেন কেউ পেছন পেছন আসছে। বৃষ্টি পড়ছিল তখনও। হ্যাঁ, জল কাদা ভেঙে প্রায় 10 মিনিট হেঁটে ওরা বটতলার কাছাকাছি পৌঁছলেন। জায়গাটা অন্ধকার। বেশ অন্ধকার। একটা সরু রাস্তা গেছে জঙ্গলের দিকে, তার ওপারে বিশাল সব গাছ অন্ধকারে দৈত্যের মতো দাঁড়িয়ে। ঝড়ে লম্ফটাও নিভে গেল। তারপর ঠিক তখনই করক করে বাজ পড়ল, প্রচণ্ড জোরে। বিদ্যুতের আলোয় চারপাশটা কয়েক মুহূর্তের জন্য দিনের মতো ফকফকে। আর সেই আলোতেই দেখলেন। হ্যাঁ, যা দেখলেন তাতে ভয়ের একটা ঠান্ডা স্রোত শির দাঁড়া দিয়ে নেমে গেল। কি দেখলেন? দেখলেন ওই সবচেয়ে পুরনো বটগাছটার একটা মোটা ডাল থেকে মোটা শিকড়, মানে যাকে ঝুড়ি বলে, সেটা গলায় পেঁচিয়ে একটা মেয়ের লাশ ঝুলছে। ও, ভয়ঙ্কর দৃশ্য। মেয়েটার ঘাড় একদিকে নিজ তেজস্নভাবে ভেঙে আছে, মুখটা হাঁ করা, কিন্তু জিভ নেই। জীব নেই? না, সেই কাটা জায়গা থেকে রক্ত পড়ছে, আর গলা দিয়ে বেরোচ্ছে সেই গোঙানির শব্দটা, অবর্ণনীয় যন্ত্রণা। প্রকাশ বাবু লিখেছেন ভয় পেলেও মেয়েটার জন্য কষ্ট হচ্ছিল খুব। হ্যাঁ, বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছিল। অজয়বাবুও ভয় পেয়ে ওর হাত চেপে ধরেছিলেন। কিন্তু তারপর? লাশটা কি ওখানেই ছিল? না। পর মুহূর্তেই চোখের সামনে থেকে উধাও, মিলিয়ে গেল। কয়েক সেকেন্ড সব চুপ, তারপর আবার সেই গোঙানির আওয়াজ, এবার পাশের পুকুর ঘাট থেকে। সেখানে কি দেখলেন? দেখলেন সেই মেয়েটি, তবে এবার যেন একটা ধোঁয়াটে চেহারা। সে নিজের মুখে হাত দিয়ে পুকুরের দিকে ইশারা করছে, কিছু বোঝাতে চাইছে। কিছু বোঝার আগেই মেয়েটা জঙ্গলের আরও গভীরে দৌড় দিল। ওরাও কেমন যেন সম্মোহিতের মতো পিছু নিলেন।
জঙ্গলের ভেতরে? হ্যাঁ, মিনিট 5 ঝোপঝাড় ঠেলে এগোনোর পর মেয়েটা একটা ভাঙাছোড়া কুঁড়ে ঘরের সামনে এসে হঠাৎ মিলিয়ে গেল। কুঁড়ে ঘর? হ্যাঁ, জরাজীর্ণ অবস্থা, একদিক ধসেই পড়েছে। অজয়বাবু বললেন, আত্মাটা নিশ্চয়ই কিছু জানাতে চায়, এখানেই রহস্য লুকিয়ে আছে। কিন্তু অন্ধকারে তো ঢোকা মুশকিল। অসম্ভব। ওরা ঠিক করলেন সকালে আসবেন। বাড়ি ফিরে দেখলেন বটাদা তখনও ঘুমের ঘোরে। পরদিন সকালে বটাদা বনগা যাবেন বললেন। হ্যাঁ, সকালে উঠে দেখলেন বটাদা তৈরি, যজমান বাড়ি পুজো আছে। উনি বেরিয়ে গেলেন। ওরা দুজনে জলখাবার খেয়ে আবার জঙ্গলের দিকে রওনা দিলেন। কুটিরের দিকে? হ্যাঁ, আগের দিন বৃষ্টি হয়েছে, সেদিন একটু রোদ উঠেছে। জঙ্গলে ঢুকে কুটিরের কাছাকাছি যেতেই লোকজনের গলার আওয়াজ পেলেন। কারা? বুঝতে পারলেন না, কারা যেন এদিকেই আসছে। অজয়বাবু ইশারায় লুকিয়ে পড়তে বললেন। ওরা একটা গাছের আড়ালে গেলেন। দেখলেন কারা আসছে? দেখলেন একজন তান্ত্রিক আসছেন, গেরুয়া বসন, কপালে তিলক, হাতে ত্রিশূল, সাথে কয়েকজন লোক। তান্ত্রিক? হ্যাঁ, ওরা ঝোপের আড়াল থেকে পিছু নিলেন। কুটিরের সামনে এসে তান্ত্রিক দাঁড়ালেন। একটু পরেই একটা পালকি এলো। পালকি? হ্যাঁ, তা থেকে নামলেন একজন, মাথায় মুকুট, দামি পোশাক, দেখেই বোঝা যায় জমিদার। নাম নৃপতি নারায়ণ, স্থানীয় জমিদার বংশের উত্তরাধিকারী। উনি তান্ত্রিককে প্রণাম করলেন? হ্যাঁ, বললেন, ঠাকুরমশাই, এই সেই বাড়ি, পূর্বপুরুষের ডায়েরিতে এর উল্লেখ আছে। তান্ত্রিকের নাম জানা গেল পরে, ত্রিলোচন চট্টোপাধ্যায়। হ্যাঁ, উনি ঝোলা থেকে একটা কাঁচ বের করে আঙুলের নখের উপর রেখে কি যেন দেখলেন। দেখে চমকে উঠলেন। তারপর চোখ বুজে মন্ত্র পড়লেন কিছুক্ষণ। তারপর চোখ খুলে বললেন, এই ভাঙা বাড়িতে এখনো এক অশরীরীর বাস। এ তো প্রায় 100 বছর আগের ঘটনা। পুরোটা জানতে সাধনায় বসতে হবে। কিন্তু আমাকে ডাকার কারণ কি? নৃপতি নারায়ণ জমিদার তখন সব খুলে বললেন, গ্রামের উৎপাতের কথা। হ্যাঁ, বললেন, কয়েক মাস ধরে খুব উৎপাত হচ্ছে। আগে শুধু অমাবস্যায় শোনা যেত, এখন প্রায় রোজ রাতে কেউ বেরোলে ভয়ঙ্কর চেহারার মেয়েটা তাড়া করে, জঙ্গলে নিয়ে যায়, পুকুরের কাছে উধাও হয়, তারপর বটগাছে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। কয়েকজন গ্রামবাসী জ্ঞানও হারিয়েছে বললেন। হ্যাঁ, শুধু তাই নয়, ওই ছায়ামূর্তি নাকি জমিদার বাড়িতেও হানা দিয়েছে। ওর স্ত্রীর পরিচারিকা সুমতি তাকে দেখেছিল, ভয়ঙ্কর রূপ ধরে গলা টিপতে এসেছিল। জমিদার নিজেও জানালায় ওই মুখ দেখেছেন। উনি তান্ত্রিকের কাছে প্রতিকার চাইলেন? ঠিক। তান্ত্রিক বললেন সন্ধ্যায় তার আস্তানায় আসতে, তিনি ব্যবস্থা করবেন। জমিদার চলে যাবার পর প্রকাশ বাবুরা সামনে এলেন। হ্যাঁ, সাহস করে সামনে গেলেন, পরিচয় দিলেন, বললেন তারাও ওই অশরীরী মেয়েটিকে দেখেছেন। ত্রিলোচন ঠাকুর খুব অবাক হলেন। উনি বললেন সব নাকি নৃপতি নারায়ণের পূর্বপুরুষের পাপের ফল। হ্যাঁ, তারপর তিনি যে কাহিনী শোনালেন সেটা আরও ভয়ঙ্কর। 100 বছর আগের ঘটনা। প্রায় 100 বছর। তারই এক পূর্বপুরুষ ঘটনাটা নিজের চোখে দেখে লিখে রেখে গেছিলেন। প্রাণের ভয়ে কাউকে বলতে পারেনি। কি ঘটেছিল? এই গ্রামে কনকলতা নামে এক 17-18 বছরের মেয়ে থাকত। বাবা ছিলেন গরিব ভাগচাষী। তখনকার জমিদার ভূপতি নারায়ণ ছিল সাংঘাতিক অত্যাচারী। খাজনা দিতে না পারায়? হ্যাঁ, কনকলতার বাবাকে লাথি মেরে হত্যা করে। কনকলতা খবর পেয়ে রাগে জমিদার বাড়ি গিয়ে জমিদারকে আক্রমণ করে, হাতের ছুরি দিয়ে কপাল ফাটিয়ে দেয়। তার প্রতিশোধ নিতেই? হ্যাঁ, জমিদার গভীর রাতে লোক পাঠিয়ে কনকলতাকে হাত পা মুখ বেঁধে জঙ্গলে নিয়ে যায়, অকথ্য অত্যাচার করে, জিভ কেটে নেয়। কি সাংঘাতিক! তারপর ওই বটগাছে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেয়, কাটা জিভটা পুকুরে ফেলে দেয়। এই আঘাতে কনকলতার মাও সেরাতে মারা যান। বাবার লাশটাও বস্তায় ভরে ওই পুকুরে ফেলে দেওয়া হয়। গ্রামের লোক কি জানল? তারা জানল কনকলতা দুঃখে আত্মহত্যা করেছে। ত্রিলোচন ঠাকুরের পূর্বপুরুষ সবটা দেখেছিলেন আড়াল থেকে। শুনে তো প্রকাশবাবু আর অজয়বাবু একেবারে স্তব্ধ। ভীষণ কষ্ট হচ্ছিল কনকলতার জন্য। ত্রিলোচন ঠাকুর জানালেন কনকলতার আত্মা এরপর প্রতিশোধ নিতে ফেরে। জমিদার ভূপতি নারায়ণ আর তার বড় ছেলেকে হত্যা করে। হ্যাঁ, জিভ কেটে, গলা কেটে। জমিদার গিন্নি তখন ছোট ছেলেকে নিয়ে বাপের বাড়ি ছিলেন বলে বেঁচে যান। উনি ফিরে এসে ভয় পেয়ে এক তান্ত্রিক ডেকে কনকলতার আত্মাকে বন্দি করে ফেলেন। তাহলে আত্মা তো বন্দি ছিল, আবার উৎপাত শুরু হলো কি করে? সেটাই প্রশ্ন। ত্রিলোচন ঠাকুর বললেন মাস সাথে কাটে কাগে ওই বটগাছের নিচে এক কাপালিক কিছু ক্রিয়াকর্ম করেছিল।
ভূত নামানোর চেষ্টা আর কি। আচ্ছা। তার সেই মন্ত্রের জোরেই হয়তো কনকলতার বন্দি আত্মা অজান্তেই মুক্তি পেয়ে যায়, আর মুক্তি পেয়েই আবার প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। গ্রামবাসীদের ভয় দেখানো, জমিদার বাড়িতে হানা দেওয়া। হ্যাঁ, কনকলতার ওপর চরম অন্যায় হয়েছিল ঠিকই, কিন্তু এখন নিরীহ মানুষ বিপদে পড়ছে। বর্তমান জমিদার নৃপতি নারায়ণেরও প্রাণ সংশয়, তাই ত্রিলোচন ঠাকুর বললেন আজ সন্ধ্যায় ক্রিয়া করে আত্মাকে শুধু বন্দি নয়, একেবারে নির্মূল করে দেবেন, যাতে আর কেউ জাগিয়ে তুলতে না পারে। ঠিক তাই। এইসব শুনে ওরা ঘরে ফিরলেন। বিকেলে বটাদা ফিরলেন, আর তার সাথেই ফিরলেন বৈকুণ্ঠ মুখুজ্জা। বটাদা স্টেশনে ওর দেখা পেয়েছিলেন। যাক, ওরা তো নিশ্চিন্ত হলেন। এরপর বটাদা আর বৈকুণ্ঠবাবুকে সব ঘটনা খুলে বললেন। হ্যাঁ, শুনে তারাও একেবারে স্তম্ভিত। সন্ধেবেলা সবাই মিলে গেলেন সেই বটগাছের কাছে। প্রকাশবাবু, অজয়বাবু, বটাদা, বৈকুণ্ঠবাবু, ত্রিলোচন ঠাকুর, নৃপতি নারায়ণ আর তার লোকজন তান্ত্রিক যজ্ঞের আয়োজন করলেন। হ্যাঁ, যজ্ঞকুণ্ডে আগুন জেলে মন্ত্র পড়তে লাগলেন, কলাই ঘি আহুতি দিতে লাগলেন। সবাই দম বন্ধ করে দেখছেন। হঠাৎ বটগাছটা কেঁপে উঠল, চারদিকে একটা আলোড়ন। পুকুরঘাট থেকে ভেসে এলো সেই তীব্র গোয়ানির শব্দ, সাথে ছটপটানির আওয়াজ, যেন কেউ বাঁচার জন্য আকুতি করছে। হ্যাঁ, ত্রিলোচন ঠাকুর তখন সুতোর ওপর একটা কাঠের বাক্স রেখে আবার মন্ত্র পড়া শুরু করলেন। আর প্রায় সাথে সাথে আচ্ছা, কি হলো? হুশ করে একটা কালো ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে বটগাছের দিক থেকে উড়ে এসে শটানোই বাক্সের ভেতর ঢুকে গেল। ঢোকার সময় আর্তনাদ শোনা গেল। তীব্র গোঁ গোঁ আর্তনাদ। কনকলতা তো কথা বলতে পারত না। প্রকাশবাবু লিখেছেন এই শেষ পরিণতি দেখে তার খুব কষ্ট হচ্ছিল। তান্ত্রিক বাক্সটা বন্ধ করে সুতো দিয়ে বাঁধলেন। হ্যাঁ, আড়াই প্যাঁচ দিয়ে বাঁধলেন। তারপর বললেন আত্মাবন্দী হয়েছে, কিন্তু একে ধ্বংস না করলে আবার বিপদ হতে পারে। উনি বাক্সটা যজ্ঞের আগুনে ফেলে দিলেন। সবার সম্মতি নিয়ে ফেলে দিলেন। দাউ দাউ করে জ্বলে উঠে নিমেষে ছাই হয়ে গেল বাক্সটা, বাতাসে মিলিয়ে গেল। ত্রিলোচন ঠাকুর ঘোষণা করলেন ক্রিয়াকর্ম সমাপ্ত, কনকের আত্মা বিলুপ্ত। হ্যাঁ, এরপর সবাই ফিরে এলেন। নৃপতি নারায়ণ তান্ত্রিককে নিয়ে চলে গেলেন। ওরাও বর্তার সাথে বাড়ি ফিরলেন। গল্পটা শেষ করে প্রকাশ মিত্র তার বন্ধুদের বলেছিলেন কনকলতার কথা তিনি ভুলতে পারেননি। প্রথম দিন যে সে পুকুর ঘাটে মুখে হাত দিয়ে জিভ কাটার ঘটনাটাই বোঝাতে চেয়েছিল, সেটা ওরা পরে বুঝেছিলেন। কিন্তু কেন সে ওদের মাধ্যমেই সত্যটা প্রকাশ করতে চেয়েছিল, সেটা একটা রহস্য রয়ে গেছে। হ্যাঁ, ঘটনাটা ওদের মনে এতটাই ছাপ ফেলেছিল যে বন্ধুরা বেশ কিছুক্ষণ চুপ করে বসেছিলেন শুনে। এই ছিল সেই পুরো বিবরণটা। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ধন্যবাদ।